আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি পরিজান গল্পের ৩৩ ও ৩৪ নম্বর পর্ব। দরজায় কান লাগিয়ে ওপাশে উপস্থিত মানুষটার পরিস্থিতি বোঝার চেষ্টা করছে পরি। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আর শব্দ শোনা গেল না। পরি ভাবল বোধহয় শায়েরি এসেছে, তাকে পরীক্ষা করছে, তাই সে পরীক্ষা দিতেও প্রস্তুত হলো। আবারও জিজ্ঞেস করলো, পরিচয় না দিলে দরজা খোলা যাবে না, যদি কথা না বলেন তাহলে চলে যান এখান থেকে। এবার জবাব এলো, মোটা কণ্ঠস্বরে একজন পুরুষ বলে উঠল, শেরান ভাই আছে? চমকে গেল পরি। সত্যিই তো শায়ের আসেনি, তাহলে কে এলো? দরজা তো কিছুতেই খোলা যাবে না, কিন্তু ভয় সে পেল না। শত্রুকে প্রতিহত করতে পরি জানে এই একজনকে শেষ করতে কয়েক মুহূর্তই যথেষ্ট। পরি দরজা থেকে একটু পিছিয়ে গিয়ে বলে, উনি বাড়িতে ফেরেনি, আপনি চলে যান। গেল না লোকটা, ওখানে দাঁড়িয়ে থেকে বলে, নতুনভাবে আমি হইলাম পলাশ, আপনার দেবর। দরজাটা একটু খোলেন, আপনার লগে সাক্ষাৎ করতে আইলাম। পরি জানে না আদৌ কোনো দেবর আছে কিনা, এটাতে তো কিছুতেই ঘরে আসতে দেওয়া যাবে না। পরি বলল, আপনি চলে যান, আপনার ভাই আসলে তখন আইসেন, আপাতত চলে যান। পলাশ যাইতে চাইল না। পরীকে বারবার দরজা খোলার অনুরোধ করতে লাগলো। পরি জবাব দিতে দিতে হয়রান শেষে হাল ছেড়ে পালঙ্কে বসে রইল। পলাশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। তার কিছুক্ষণ বাদে আবার দরজায় কড়া নাড়ল কেউ। পরি বিরক্ত হয়ে গেল, নিশ্চয়ই পলাশ নামের লোকটা আবার এসেছে। সে রেগে বলল, এত ঘাড়তেরা কেন আপনি? এসেছেন কেন আবার? চলে যান। তবে এবারের গলার আওয়াজ পরিচিত পরির। আপনি কি আমার উপর রেগে আছেন পরিজান? থতমত খেয়ে পরি দরজা খুলে দিল। শায়েরকে দেখে মৃদু হাসার চেষ্টা করে ঘরে আসতে দিল। শায়ের এখনও প্রশ্নসূচক দৃষ্টিতে পরির দিকে তাকিয়ে আছে। পরি তা বুঝতে পেরে বলল, পলাশ নামের আপনার কোনো ভাই আছে? কেন বলুন তো? সে এসেছিল আপনার খোঁজে, ভেতরে আসতে চেয়েছিল, কিন্তু আমি আসতে দেইনি। শায়ের কপাল কুঁচকে এলো। চিন্তিত হয়ে বলল, পলাশ বাড়ি এসেছে? আপনি চিনেন পলাশকে? চামেলির বড় ভাই পলাশ, ভালো ছেলেও। পরি মাথা নাড়ল। শায়ের বলল, কিন্তু ওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কেন? ভালো ছেলেদের থেকে দূরে থাকবেন, আর খারাপ ছেলেদের তো কথা বাদই দিলাম। তা আপনি কেমন ছেলে মালি সাহেব? আমি আপনার স্বামী পরিজান, আমি যেমনই হই না কেন আপনার বাস আমাতেই হবে। পাঞ্জাবি পকেট থেকে ফুলগুচ্ছ বের করে পরির হাতে দিল। আবারও সেই বেলি ফুল, সাদা রঙের এই ফুলটিতে মন মাতানো সুবাস থাকে। কেমন যেন নেশা ধরে যায় পরির। নাকের কাছে ফুল নিয়ে ঘ্রাণ নিতেই মন ভালো হয়ে যায়। আপনি ফুলের নেশায় আসক্ত, আমি পরিজানের নেশায়। শায়ের চোখে চোখ রেখে পরি বলে, মালি সাহেব যে নিজ হস্তে গড়েছে বাগান, এই ফুলের নেশায় আজীবন আসক্ত থাকতে চাই। একজন মানুষের সব কিছু পরিবর্তন হলেও আসক্তির পরিবর্তন কখনো হয় না। আপনি আমার সেই আসক্তি যা কখনোই পরিবর্তন হবে না পরিজান। দীর্ঘক্ষণ দৃষ্টি বিনিময় হলো দুজনের। যে ঠোঁটের হাসি থেকে চোখ ফেরানো যায় না, সেই হাসি মারাত্মক সুন্দর, যা সামনের পুরুষটিকে প্রচণ্ড বেগে আঘাত করে যাচ্ছে। ভালোবাসা সুন্দর হলে তার দেওয়া সব কিছুই সুন্দর। আপনার হাসি সুন্দর, শুধু সুন্দর? হাসলো শায়ের। এই প্রশ্নটা পরে আরেকবার করেছিল তাকে। শায়ের সপ্তবর্ণে সেই উত্তর দিয়েছিল, কিন্তু এবার সে আর কিছু বলল না। তবে পরি বলল, আপনার হাসিও কম সুন্দর নয়, আপনার মতোই আপনার হাসি সুন্দর। পুরুষ মানুষ কখন সুন্দর হয় জানেন? কখন? একজন পুরুষ সুন্দর তখনই হয় যখন নারী তার কাছে সুখী। তাহলে আপনি আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। শায়ের মতে সব পুরুষ সুন্দর হয় না। চেহারায় মাধুর্য থাকলে কি মনটাও মাধুর্যময় থাকে? নারীকে সুখী রাখার সর্বশ্রেষ্ঠ পরিপন্থা হলো পুরুষের ভালোবাসা, যাতে নেই কোনো লোভ, বিদ্বেষ, হিংসা। যে পুরুষ ভালোবাসা দ্বারা একজন নারীকে সুখী রাখতে পারে, একমাত্র সেই সর্বোত্তম। সকালে পলাশ আবারও এসেছে। দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে অনবরত। তখন ঘরের দরজা বন্ধ ছিল। পলাশ ভাবছে সে শায়েরকে ডাকবে কিনা। এরই মধ্যে খুশিনা চলে আসে। চুলার ছাই ফেলার জন্য ভোরেই সে ঘুম থেকে ওঠে। রান্নাঘরে যাওয়ার সময় পর দেখলো পলাশ শায়েরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কী যেন করছে। তিনি সেদিকে এগিয়ে গিয়ে বললেন, এই হতচ্ছাড়া, তুই সকালে এইখানে কী করস? পলাশ চমকে ফিরে তাকালো। ফুপুকে দেখে একগাল হেসে বলল, কাল রাইতে আইলাম, নতুনভাবে দরজা খুললো না, হের লেগে এখন আইলাম। হ্যারা মনে হয় ঘুমাইতাছে। ঘুমাইবো না তো কী করবো, তোর মতো বলদের লাহান ঘুরবো? এইখানে আইসোস কেন? পলাশ যে চামেলির মতোই বোকাশোকা তা জানে ফুপু, কিন্তু কোনো কথা বললে তা কিছুতেই পেটে রাখতে পারে না, গড়গড় করে সব বলে দেয়। তাই সে বলে, মায় কইল শেরান ভাই নাকি বিয়া করছে, বউ নাকি আমাকে চম্পা থেকে মেলা সুন্দর, হের লেগা দেখতে আইলাম। এই বলো তো বিয়া নিক কেউ বউ দেখতে আইয়ে, যা সর। আর তোরে শেরান বউ ওর বউ দেখতে দিব না। কেন দিব না? আমি কি মার মতো ঝগড়া করি? খুশিনা রেগে আরও দু কথা শুনিয়ে দিল।
দুজনের চেঁচামেচিতে সায়ের পরি দুজনে জেগে গেল। সায়ের দরজা খুলে বের হতেই পলাশ দিকে তাকিয়ে বলে উঠল, শেরান ভাই উঠা পড়ছে, নতুনভাবে উঠছে, কই দেহি। সায়ের মেজাজ গরম হয়ে গেল। আর একটু ঘুমাতে চেয়েছিল সে, কিন্তু পলাশের জন্য আর তা হলো না। সে বলল, তুই এখন ঘরে যা। ফুপু কইল তোমার বউনাকেই দেখতে দিবা না কেন? সেটা তোর মাও ভালো করেই জানে, যা গিয়ে জিজ্ঞেস কর। আর এখন এখান থেকে না গেলে কানের নিচে মারবো। পলাশ পরিমরি করে দৌড়ে পালালো। বয়সে চম্পার ছোট সে এবং চামেলির বড়। বয়স বেশি নয়, তবে বুদ্ধি কম। যে যা বলে তাই করে, শুধু মিষ্টি খাবার লোভ দেখালেই হলো। বছর খানেক আগে পলাশ নদীতে যায় গোসল করতে। ওখানকার ছেলেরা ওকে মিষ্টির লোভ দেখে বলে মেয়েরা যেখানে জামাকাপড় বদলায় সেখানে উকি দিতে। মিষ্টির লোভে সে তাই করে। সেদিন বেশ মার খেতে হয়েছিল পলাশকে। তারপর হেরোনা তার ভাইয়ের কাছে পলাশকে পাঠিয়ে দেয়। তারপর আর বাড়িতে আসেনি। ছেলেকে নিয়ে বেশ চিন্তিত হেরোনা। এই বোকা ছেলেটা কবে একটু ভালো মন্দ বুঝবে? গ্রামের মাতব্বর ইলিয়াস আলী খুবই ভালো একজন লোক। সায়ের গ্রামে খুব একটা আসতো না, তবুও সায়েরকে তিনি খুব পছন্দ করতেন। তাই তিনি স্বেচ্ছায় সায়েরকে কাজে নিয়েছেন। সায়ের কাজ হলো মালপত্রের হিসাব রাখা। প্রতিদিন কত মাল আসছে যাচ্ছে তা লিখিয়ে রাখে সে। লোকদের নানান ধরনের পরামর্শও দিয়ে থাকে। সায়ের কাজে আগ্রহ দেখে ইলিয়াস ভারী খুশি হন। তার ছেলে নেই, দুটো মেয়ে। এই বয়সে কাজ সামলাতে হিমশিম খান তিনি। বড় মেয়েকে বিয়ে দিয়ে ভেবেছিলেন জামাই তার ব্যবসা দেখবে, কিন্তু ভাগ্যক্রমে এমন জামাই তিনি পেয়েছেন যে সে ব্যবসার কিছুই বোঝে না। অবশেষে সায়েরকে পেয়ে তিনি ভীষণ খুশি। সায়ের টেবিলে বসে খাতা দেখছে। ইলিয়াস আলী ওর পাশে চেয়ার টেনে বসলো। সায়ের বলল, কেমন আছেন চাচা? আল্লাহর রহমতে ভালোই আছি বাবা, তুমি এসে বড় উপকার করলে। আমি জেনে খুব খুশি হয়েছি যে তুমি এখন থেকে গ্রামেই থাকবে। জি চাচা, আপনাদের দোয়ায় আমাকে গ্রামে ফিরিয়ে এনেছে। ইলিয়াস আলী ইজ্জত করছে। হয়তো তিনি কিছু বলতে চান। সায়ের তা বুঝতে পেরে বলল, চাচা আপনি কিছু বলতে চাইলে নির্দ্বিধায় বলতে পারেন। আসলে শেহরান বড়ই দুঃখে আছে। বড় জামাই তো কিছু জানে না, ভাবতেছে ছোটো মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দেব, যাতে ছোট জামাই আমার ব্যবসা দেখতে পারে। ভালো তো, আপনি চাইলে আমিও খুঁজে দেখতে পারি। বাবা শেহরান, ইলেনার মা তোমাকে পাত্র হিসেবে খুব পছন্দ করে। তোমার হাতে মেয়েকে তুলে দিতে পারলে খুশি হবে খুব। সায়ের চমকালো। না, ও আগেই কিছুটা আন্দাজ করেছিল। তাই অত্যন্ত বিনয়ের সুরে সে বলতে লাগলো, চাচা আপনি হয়তো জানেন না, অবশ্য আমার বাড়ির আশেপাশের মানুষই শুধু জানে আমি বিবাহিত। সেজন্য আপনিও হয়তো জানেন না, আমাকে ক্ষমা করবেন। চমকে গেলেন ইলিয়াস আলী, সাথে হতাশাগ্রস্ত হলেন। কিছুক্ষণ মৌনতা পালন করে হাসি মুখে বললেন, আমি তো জানতাম না বাবা, না জেনে বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আপনি আমার বাবার মতো, কিছু মনে করবো কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন বউকে নিয়ে কাল আমাদের বাড়িতে আসবে, তোমাদের দাওয়াত রইল। না আসলে আমি বেজার হব। সায়ের হেসে সম্মতি দিল। সে পরীকে নিয়ে যাবে ওনার বাড়িতে। ইলিয়াস চলে গেলে সায়ের নিজের কাজে মন দিল। কাজের সময় যেন কাটে না, অথচ পরীর সাথে কাটানোর সময়টা যেন দ্রুত চলে যায়। দুপুর হতেই ফিরে এলো সায়ের। পরী তখন গোসল ছেড়ে উঠোনে শাড়ি নিয়েছে। সায়ের তা কিছুক্ষণ এগিয়ে গেলে পর্যবেক্ষণ করলো। পরী পেছন ফিরে সায়েরকে দেখেই সেদিকে এগিয়ে গেল। সায়ের মুখের দিকে তাকিয়ে দেখলো ঘাম ঝরছে কপাল বেয়ে। পরী নিজের আঁচল দিয়ে সায়ের দিকে এগিয়ে বলে, ঘাম ঝরছে আপনার, মুছে নিন। আপনি মুছে দিলে মন্দ হয় না। পরী বিনা বাক্যে ঘাম মুছে দিয়ে সায়েরকে নিজের ঘরে নিয়ে আসে। হাত পাখায় এনে সায়েরকে বাতাস করতে করতে বলে, রৌদ্রের মধ্যে হাত চাটাটা নিয়ে গেলেই পারেন। আমি রোজ দুপুরে না এসেও পারতাম। কেন আসি জানেন কি? পরী না সুযোগ মাথা নাড়ায়। আপনি যখন রোজ দুপুরে গোসল করে ভেজা চলে গামছা পেঁচিয়ে কাপড় মেলতে যান, তখন আপনাকে সবচাইতে বেশি মোহনীয় লাগে। এই দৃশ্যটা আমি প্রতিদিন দেখতে চাই। আপনি নিজেও জানেন না যে কতটা স্নিগ্ধ লাগে আপনাকে। পাখা ঘোরানো থেমে গেল পরীর। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে রইল সায়েরের পানে। সায়ের বলেছিল তার ভালোবাসা পরীকে রোজ কাঁদাবে। সেজন্য কি এই মুহূর্তে চোখ ঝাপসা হয়ে আসছে পরীর? পরী খেয়াল করলো তার চোখ থেকে এখন নোনা জল গড়িয়ে পড়বে। সায়ের বসা থেকে চট করে দাঁড়িয়ে আগলে নিল পরীকে। চোখের জল পড়ার আগেই তা মুছে দিল। গালে হাত রেখে পরম স্নেহে চুম্বন করলো পরীর গলায়। তখনই ভারী কিছু টিনের চালে পড়তেই সায়ের পরী ছিটকে দূরে সরে গেল। কী হয়েছে তা দেখার জন্য সায়ের বাইরে এলো। দেখলো উঠোনে একটা বড়সড় নারকেল পড়ে আছে। এটাই সম্ভবত চালের উপর পড়েছে। তখন নারকেল গাছ থেকে পলাশের কণ্ঠস্বর ভেসে আসে। কলপার রান্নাঘরের চারিদিকে ঢাকা। সায়ের ঘরটা খুব বেশি জায়গা জুড়ে নয়, বেড়ার ধার ঘেঁষে বড় একটা নারকেল গাছ। বেশ বড় বড় নারকেল ধরেছে তাতে। ভর দুপুরে পলাশের ইচ্ছা করছে পিঠা খাবে। হেরোনার কাছে বায়না ধরতেই তিনি বললেন নারকেল পাড়ার জন্য। হুট করেই সে গাছে চেপে বসে আর বিপত্তি ঘটায়। সায়ের বুঝতে পেরেছে এই ছেলেটা যতদিন বাড়িতে থাকবে তা কাউকে শান্তিতে থাকতে দেবে না। পুষে নাও চলে এসেছে।
তিনি হিরোনার ঘরের সামনে গিয়ে গলা ছেড়ে বলতে লাগলেন, ও হিরো, তোর বলদ ধামরা পোলা কি মানুষ হইব না? এই ভর দুপুরে গাছে উঠে কি করতেছে? হিরোনাও তেরে এলেন ঘর থেকে। তাতে তোমার কি? আমার পোলা পিঠা খাইব, তোমার এত বাদে কেন? ঘরের চালে নারকেল ফালাইছি, ঘরটা তো খাইব। পোলা নামা। নামবো না আমার পোলা। আমি দেখছি আমার পোলার ভালা তোমার সহ্য হয় না, তা দূরে যাও না, এখানে আহো কেন? সায়ের ধমকে পলাশকে গাছ থেকে নামায়, চালের টিন দেবে গেছে কিছুটা। এটাকে ঠিক করতে হবে, নয়তো বাদল দিনে বৃষ্টির পানি পড়বে। ঝামেলা ছাড়া এই ছেলে আর কিছুই করতে পারে না। বছর খানেক আগে যে ঘটনা ঘটিয়েছে, তারপর এখন বাড়িতে এসেছে। বাইরের কেউ দেখলে আস্ত রাখবে না ওকে। কদিন পরপরই চলে যাবে সে। তাই হিরোনা আদর যত্ন করছেন ছেলেকে। এই মুহূর্তে হিরোনার সাথে ঝগড়ার কোনো মানেই হয় না। খুশি না যা বলার বলুক। তাই সায়ের আর সেদিকে এগুলো না। নিজ গন্তব্যে সে চলে গেল, কিন্তু নারকেল গাছটা সে আর রাখলো না। পরের দিন লোক দিয়ে কেটে ফেললো। হিরোনার রাগ হলেও কিছু বলতে পারলেন না, কেননা সায়ের বাবার জমি নিয়ে সায়ের চাচারা মিলে দখল করে রেখেছে। সায়ের দাদা তার সমস্ত সম্পত্তি 4 ছেলেকে ভাগ করে দিয়ে গিয়েছেন। একমাত্র ছেলে হওয়াতে বাবার সম্পত্তি সায়ের পেয়েছে। কম করে হলেও বিঘা 2 কিংবা তার থেকে একটু কম হবে। সায়ের কখনোই নিজের সম্পত্তি চায়নি। এখন কিছু বললে সায়ের যদি তার সম্পত্তির অধিকার সে বসে, হিরোনা কিছুতেই তা হতে দেবে না। তাই তিনি আগ বাড়িয়ে কিছু বললেন না। বাকি 2 যাকেও চুপ থাকতে বললেন। তবে চিন্তা হিরোনার গেল না, কেননা সায়ের এখন বিয়ে করেছে। বাচ্চা হলে তো সায়ের নিজের ভাগ বুঝে নেবে। এজন্য বেশ চিন্তা হয় হিরোনার। কেউ কেউ বাইরের লোকজন বাঁশ কেটে এনে ডাকছেন। কয়েকজন মিলে কবর খুঁড়ছেন জমিদার বাড়ির পাশে থাকা কবরস্থানে। গরুর গাড়িটি এসে থামতেই আগে নামলো সায়ের, তারপর পরি। ভিড় জমানো শ্রোতারা রাস্তা দিল পরীকে ভিতরে যাওয়ার। পরি ধীর পায়ে অন্দরে ঢুকলো। অন্দরের উঠোনে আজ অনেক মহিলারা। সবাইকে এক নজর দেখে সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল সে। সারিবদ্ধ ঘরগুলো পেরোতে লাগলো সে। শেষের আগের ঘরটাতে ঢুকতেই পরিচিত মুখগুলো দেখতে পেল পরি। মালা জেসমিন মেঝেতে বসে আছে, রূপালী পালঙ্কের উপর বসে আছে। আবিরজানের পুরো শরীর চাদরে ঢাকা। কাল রাতে পরলোক গমন করেন আবিরজান। পরীকে রাতেই খবর পাঠানো হয়। খবর পাওয়ার পর সায়ের দেরি করেননি। তখনই নূরনগরের উদ্দেশ্যে রওনা হয় পরীকে নিয়ে। দীর্ঘ 8 মাস পর পরি নিজ বাড়িতে পা রেখেছে। কাজের জন্য সায়ের সময় পাচ্ছিল না, বিধায় আসতে পারে না। কিন্তু আবিরজানের মৃত্যুর খবর শুনে তো আর থাকা যায় না। ইলিয়াসকে না জানিয়েই আসতে হলো। পরি রূপালীর পাশে গিয়ে বসতেই রূপালী ওকে ধরে কেঁদে উঠে বলল, দাদি আর নেই রে পরি, আমাদের ছেড়ে চলে গেছে। পরি শক্ত করে জড়িয়ে ধরে বোনকে। তবে ওর খারাপ লাগলেও চোখে পানি আসলো না, কারণ আবিরজানের জন্য মালার জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছিল। তার কটু কথাতে মালা কষ্ট পেত। সেজন্য পরি দাদিকে খুব একটা পছন্দ করতো না। তাই তার মৃত্যুতে এত শোক পালন করার কোনো মানেই হয় না বলে পরির ধারণা। তবে মুখ ফুটে সে কিছুই বলে না। জেসমিন আর মালা গুনগুন করে কেঁদে যাচ্ছেন। শাশুড়ি যেমনই হোক না কেন, মা বলে ডেকেছেন, এতদিন সম্মান দিয়েছেন, সেই মানুষটা আছে সবাইকে ছেড়ে চলে গেছেন। কষ্ট তো হবেই। মহিলারা ধরাধরি করে আবিরজানকে নিচে নামালো, গোসল করালো গরম পানি দিয়ে। তারপর সাদা কাফনে মুড়ি দিয়ে খাটিয়ায় শুইয়ে দিল। আগরবাতি আর গোলাপ জলের গন্ধে চারিদিক ভরে উঠেছে। আবিরজানকে নিয়ে যাওয়ার আগে শেষ দেখা দেখতে এলো সবাই। পরি খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে, তার স্ত্রীর দৃষ্টি আবিরজানের বন্ধ চোখে। একসময় কতই না মহিলার মৃত্যু কামনা করেছে সে, তখন অত কিছু বোঝেনি, কিন্তু এখন একটু হলেও কষ্ট হচ্ছে। নিজের রক্ত বলে কথা। রূপালী হুট করেই আবিরজানের পা জড়িয়ে বসে বলল, কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মাফ করে দিও দাদি, না জেনে অনেক কথা বলেছি তোমাকে। ভুল বুঝেছি, বেঁচে থাকতে বুঝতে পারিনি, মাফ করো তুমি। মালা আঁচলে মুখ ঢেকে কাঁদেন। শেষ বিদায় সবাই চোখের পানিতেই দেয়। সে যত খারাপ মানুষ হোক না কেন, কেননা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষেরও আপনজন আছে। কারো না কারো ভালোবাসা সেও পায়। বিদায় নিয়ে চলে গেল আবিরজান। পুরো অন্দর এখন শান্ত। ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর যেমন শান্ত হয় পরিবেশ, ঠিক তেমনি মানুষজন একে একে চলে গেছে নিজ গৃহে। অন্দরের বারান্দায় বসে আছে সবাই। কুসুম আর শেফালি ভাত ডাল ঘরে নিচ্ছে। কেউ মারা গেলে সে বাড়িতে 3 দিনের মধ্যে চুলায় আগুন জ্বালানো নিষেধ। তাই প্রতিবেশীরা রান্না করে দিয়ে যাচ্ছে। তারা কবর খুঁড়ছেন এবং বাকি কাজ করছেন। তাদের খাইয়ে বিদায় করা হয়েছে। ঘরের মহিলারা শুধু বাকি আছে। কুসুম কাউকে খেতে ডাকার সাহস পাচ্ছে না। কারো মন তো ভালো নেই, কেউ তো খাবে না বলে মনে হয়। কুসুম পরির অভিব্যক্ত বুঝতে পেরে সেদিকে এগোয়। পরি জিজ্ঞেস করে, কী হয়েছে কুসুম? কুসুম অত্যন্ত নিজ গলায় বলে, কাল রাত থেকে সবাই না খাওয়া আপা। আচ্ছা চল রান্নাঘরে, সব গুছিয়ে আমি সবাইকে খেতে ডাকছি। কুসুম আর পরি রান্নাঘরে গেল। সব কিছু এলোমেলো হয়ে আছে। পরি কুসুমের হাতে হাত লাগিয়ে সব গোছাতে লাগলো। গ্রামে কি যে হইল, খালি মানুষ মরতেই থাকে। আল্লাহ কোন গজব ফালাইল তা তিনিও ভালো জানে। আল্লাহ যাদের পছন্দ করেন তাদের সব সময় পরীক্ষা করেন।
কি জানি আমাদের উপর এত পরীক্ষা কেন করছেন। পরি একটু চুপ থেকে কুসুমকে জিজ্ঞেস করে, বিন্দুর খুনিদের কী খবর কুসুম? আমি দূরে থাকি বিধায় কোনো খবর পাই না, তুই জানিস? হঠাৎ করেই মনমরা হয়ে গেল কুসুম। মনে হচ্ছে রাজ্যের কষ্ট তার ভিতরে চাপা পড়েছে। সে বলে, কি কমু আপা, বিন্দু তো গেল, লগে সম্পানরেও নিয়ে গেল। পরির হাত থেমে গেল। ডালের বাটিটা রেখে বলল, সম্পান মাঝি? কি বলছিস কুসুম, ভালো করে বল। আপনি জানবেন কেমনে আপা, আপনি তো অনেক দূরে থাকেন। আপনি এই বাড়ি থেকে যাওয়ার 7 দিন পর সম্পান গলায় দড়ি দিছে আপা। বিন্দুরে যে গাছে ঝুলাইছিল সেই ডালেই ফাঁসি দিছে। সম্পানের মা পাগল হইয়া গেছে আপা। পরি নিশ্চুপ রইল কিছুক্ষণ। সম্পান যেভাবে আত্মহত্যা করবে তা ভাবেনি পরি। সম্পানের জন্য খারাপ লাগছে। বিন্দুকে ছাড়া বেঁচে থাকা কঠিন বলেই ছেলেটা নিজেকে শেষ করে দিল। ওদের ভালোবাসার পরিবর্তে এতটা কঠিন না হলেও পারত। কেন জানি আজ পরির কষ্ট হলো না। কষ্ট পেতে পেতে সে হাঁপিয়ে গেছে। পরি আর ভাবতে পারলো না সম্পানকে নিয়ে। সে বাটিতে ডাল তুলতে তুলতে বললো, আর কিছু নেই কুসুম, শুধু ডাল? খাওয়া আর কিছু নাই। সকাল সকাল সবাই তাড়াতাড়ি করে ডাল রান্না করছে। পরি চুপ থাকলো। ভাবলো সাহেব তো ডাল পছন্দ করে না, ও বাড়িতে শুধু পরি ফুপু ডাল খেত। কিন্তু আজকে সাহেব খেয়েছে তো। পরি চোখ তুলে কুসুমের দিকে তাকালো, বললো, উনি খেয়েছে কুসুম? সায়ের ভাই খাইছে তো? তুই দেখেছিস? আমি নিজে খাওয়াইছি তারে। ও আর কোনো বাক্যে ব্যয় করলো না পরি। পরি সব কিছু গুছিয়ে বাইরে এলো। প্রথমে কেউ খেতে না চাইলেও পরি জোর করেই সবাইকে নিয়ে গেল। তবে পেট ভরে কারো খাওয়া হলো না। সবাই কোনো রকম খেয়ে নিজ ঘরে চলে গেল। পরিও ঘরে গেল। সায়ের জানালার ধারে দাঁড়িয়ে আছে। পরি একবার ওকে দেখে নিয়ে আলমারি খুলে একটা শাড়ি বের করলো। আলমারি খোলার শব্দে সায়ের ফিরে তাকালো। পরির চোখে চোখ পড়তেই পরি সেদিকে এগিয়ে গেল। বললো, গোসল করেছেন? খেয়েছেন? আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। সায়ের নিঃশব্দে হাসলো। পরির দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, আমি না খেলে কখনো খেয়েছেন আপনি? জেনেও প্রশ্ন করেছেন? পরি প্রসঙ্গ পাল্টে বলে, আপনি কি জানেন সম্পান মাঝির কথা? সম্পান? না তো, কোথায় সম্পান? সম্পান মাঝি আত্মহত্যা করেছে। চমকালো সায়ের। পরির দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল সে। পরি বলল, আমিও আজকে শুনলাম। কুসুম বলেছে আমার বিন্দুর জন্য নিজের জীবনটা দিয়ে দিল সে। জীবন উৎসর্গ করে কি ভালোবাসা প্রমাণ করা যায় পরিজান? আমার থেকে তা আপনি ভালো জানেন। আপনার থেকেই তো ভালোবাসা শিখছি আমি। প্রতিদিন আপনার ভালোবাসার নতুন রূপের সাথে পরিচিত হই আমি। আপনিই বলুন, আমি যদি আপনার জন্য আমার জীবন উৎসর্গ করি তাহলে আপনাকে ভালোবাসবে কে পরিজান? একটু ঝামেলায় আছি, পর্ব দিতে একটু দেরি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আপনারা সবাই এবং আমার সাথেই থাকুন। যদি গল্পগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে অনুপ্রাণিত করবেন আমাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।